আমি আজ যে ঘটনাটা বলবো সেটা আমার এক রিলেটিভের কাছ থেকে শোনা। তার বাসা ফরিদপুরের রাজবাড়ি এলাকায়, আর এই ঘটনাটা সেখানেই ঘটে। আর এই ঘটনাটা 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 2 সপ্তাহ আগের ঘটনা। তাদের গ্রামে একজন পুরোহিত ছিলেন। মানুষের বাড়ি পুজো করা, মানুষের বিয়ে পড়ানো, মানুষের শ্রাদ্ধ করা, মানুষের মৃত দেহ পোড়ানো, বিভিন্ন পূজা মণ্ডপে পূজা করা ইত্যাদি কাজ করাই তার পেশা ছিল। তিনি তার কাজের প্রণামী কারো কাছেই চেয়ে নিতেন না। যে যা দিত সে খুশি মনেই নিয়ে নিতেন। তার গ্রামে বেশ নামডাকও ছিল। তার পরিবারে তার স্ত্রী ও তার 2 ছেলে ছিল। বড় ছেলের বয়স 12 আর ছোট ছেলের বয়স ছিল 8 মাস। পরিবারের কথা বলার কারণ হলো তার সাথে ও তার পরিবারের লোকের সাথেই আসলে এই ঘটনাটা ঘটেছিল। একদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ রাত প্রায় 1টা-2টার মধ্যে তার কাছে 3 জন লোক আসে। তাকে এসে বলল, আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে। আমাদের গ্রামের ওই শ্মশানে আমাদের একজন লোক মারা গেছে, তাকে দাহ করতে হবে। তিনি বললেন, আপনারা সামনে এগোন, আমি পেছনে আসছি। তারপর তিনি পেছনে হাঁটছিলেন আর তারা সামনে ছিলেন। কিছুক্ষণ হাঁটার পর তারা সেই শ্মশানে পৌঁছেও গেলেন। তিনি পৌঁছে দেখলেন বাঁশের একটা চাটাইয়ের উপর একটা লাশ শোয়ানো। তিনি তাদের লাশ পোড়ানোর সব জিনিসপত্র জোগাড় আছে কিনা সেটা জানতে চাইলেন। উত্তরে তারা যা বলল তা শুনে বেশ অবাক হয়ে গেলেন। তারা বলল, কিছু লাগবে না। তারা লাশটা শ্মশানের মৃতদেহ পোড়ানোর জায়গায় শুইয়ে দিলেন এবং তাকে মন্ত্র পড়তে বললেন। তিনি মন্ত্র পড়তে শুরুও করলেন। তারা আশ্চর্যজনকভাবে কোনো কিছু ছাড়াই আগুন জ্বালালো। কি যেন একটা বিড়বিড় করে বলল, আর লাশটার গায়ে আগুন ধরে গেল। তিনি তাদের জিজ্ঞেস করলেন, এভাবে আগুন জ্বালালেন কি করে? তারা একটু রাগী সুরে বলল, সেটা আপনার না জানলেও চলবে, আপনি আপনার কাজ করুন। তারপর সে মন্ত্র পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর তার কাজ শেষ করার পর তার হাতে তারা একটা লাল কাপড়ের পুঁটলি দিল আর তাকে বলল, এটাই আপনার কাজের প্রণামী, আপনি এখন যেতে পারেন। তারপর তিনি তার বাসায় চলে গেলেন এবং ঘুমিয়েও পড়লেন। তার ওই পুঁটলিটা সে বালিশের নিচেই রেখেছিলেন। তারপরে পরের দিন সকালে তার ওই পুঁটলিতে কি আছে ওটা দেখার জন্য তিনি পুঁটলিটা খুললেন। খুলে তার বেশ রাগ হয়ে গেল। তিনি পুঁটলিটা খুলে দেখলেন ওটাতে তেমন কিছুই নেই, শুধু 4টা মানুষের দাঁত। সে ওই দাঁতগুলো দেখে এত রাগ হয়ে যায়, তারপর তার বাড়ির পেছনে একটা ডোবা ছিল, তাতে ফেলে দিল। আর এরপর থেকেই শুরু হলো ঝামেলা। প্রতিদিন রাতে তার বাড়ির পাশের ডোবার পানিতে অনেক শব্দ হতো। এমন মনে হতো যে পানির মধ্যে ঝড় উঠে আসছে। তার আশেপাশের প্রতিবেশীরা তাকে বলতো, কি ব্যাপার পুরোহিত মশাই, আপনার বাড়ির পাশে ডোবায় কি বিদেশি মাগুরের চাষ করছেন নাকি? রাতে এত শব্দ হয় যে। সে উত্তর দিত, কই না তো। পরের দিন আবার একই রকম শব্দ। তখন প্রতিবেশীরা আবারও বলতো, আপনি কি খাওয়ানোর ভয়তে আমাদের বলছেন না? তারপর রাতে সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে কেউ তাকে বলছে, তোকে এত মূল্যবান একটা জিনিস দিলাম, তুই সেটা ফেলে দিলি। কাজটা তুই মোটেও ভালো করলি না, তোকে অবশ্যই এর মূল্য দিতে হবে। পরের দিন আবার সেই শব্দ। এবার সে মনে মনে ঠিক করলো, আমি দেখবো এর ভেতর কি আছে। এরপর সে তার মাছ ধরার ছিপটা ফেলতেই দেখে ওই 4টা দাঁতের একটা দাঁত। সে ভয়তে দৌড় দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর এবার হলো সমস্যা। হঠাৎ একদিন সকালবেলা থেকে তার বড় ছেলেটাকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে পাওয়া গেল ওই ডোবার ভেতরে মৃত অবস্থায়। তারপর তার স্ত্রী অনেক ভেঙে পড়েন আর পাগলের মতো হয়ে যায়। তার 3 সপ্তাহ পর আবার ঘটল আর একটা দুর্ঘটনা। সে সেবার তার কোনো একটা কাজে তার গ্রাম থেকে 2-3 গ্রাম দূরে যান। তার ফিরতে রাত হয়ে যায়। সে আবার গরম খাবার খেতে বেশ পছন্দ করত, তাই সে বাসায় ফেরার আগেই তার স্ত্রী তার জন্য গরম খাবার সাজিয়ে রাখত। তবে তার বড় ছেলেটা মারা যাওয়ার পরে তার ছোট ছেলেটাকে
তার স্ত্রী সবসময় চোখে চোখে রাখত। তাই সে বাসায় আসার পরে তার ছেলেটাকে তার কাছে দিয়ে তারপর তার স্ত্রী খাবার গরম করতে যেত। ঘটনার দিন সেদিন রাত ছিল 10টা। তখনকার সময় রাত 10টা মানে গ্রামে কিন্তু অনেক রাত। ফিরে তিনি দেখলেন তার স্ত্রী তার ছোট ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে, আর একটা হাসি দিয়ে বলল, বাকিটাকেও নিয়ে গেলাম। এই বলে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। সে দেখল যে তার স্ত্রী আসলে রান্নাঘরে। তার স্ত্রী 2 পুত্রকে হারানোর পর সেই শোক আর সইতে না পেরে 2 সপ্তাহ পর মারা যায়। ওই পুরোহিত এখনও জীবিত আছেন কিনা তা আসলে কেউ জানে না, তবে তার করা একটা ভুলের জন্য তিনি বেশ আফসোস করতেন। পরবর্তীতে সে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। তিনি সন্ন্যাসী হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। স্বাধীনতার পরেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে। আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা@radiofurti.fm।